Assalamu alaikum, my dear brothers. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we're going to learn we're going to learn English. We're going to start our first class of this course, and I hope that you all want to learn English because learning English is so important for every person. If we want to learn English, we have to try our best because without trying, we will never be able to learn any language. So we should practice a lot because practice makes a man perfect. So, inshallah, after completing our course, we will be able to speak English confidently, simultaneously by the grace of Almighty Allah, inshallah. তো যাই হোক, আজকে আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসে আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব যেগুলো আপনারা হয়তো বা অনেকে জানেন, কিন্তু আজকে ক্লাসটা করার পরে আপনাদের কাছে মানে অবাক লাগবে এই বিষয়টা যে এই বিষয়গুলোকে আপনারা একদম ভিন্নভাবে শিখবেন, সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে শিখবেন ইনশাআল্লাহ আজকে। যাই হোক, আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ক্লাসে সর্বপ্রথম শিখবো হচ্ছে আমরা ইংরেজি ভাষার যে 26টি লেটার বা অক্ষর রয়েছে সেগুলো কি। আমরা তো সবাই ইংরেজি 26টি অক্ষর জানি। আমরা কি বলি এটাকে ABCDEFGH, এইভাবে আমরা জানি, কিন্তু আসলে এটা সঠিক প্রোনাউন্সিয়েশন না, কারেক্ট উচ্চারণ না। যারা নেটিভ স্পিকার আছেন তারা এগুলোকে এভাবে বলে না। তো ইংরেজি বর্ণমালা বা ইংরেজি লেটার হচ্ছে মোট 26টি। এর মধ্য থেকে মাত্র 9টি লেটার যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের 26টি লেটারের উচ্চারণ সঠিক হয়ে যাবে। শুধুমাত্র 9টি অক্ষরের উচ্চারণ আমাদেরকে শিখতে হবে প্রথমে। তো এই 9টি লেটারের উচ্চারণ কি আমি বলছি, আপনারাও আমার সাথে বলার চেষ্টা করবেন। আর সবার মিউট করার দরকার নেই, মানে আনমিউট করার দরকার নেই। মিউট করা থাকুক, কিন্তু আপনারা নিজে বলবেন, আমি শুনি বা না শুনি কোনো সমস্যা নেই। তো এই 9টি লেটার হচ্ছে AJK। AJK, প্রথমটা হচ্ছে কি এই, তারপর হচ্ছে JK, AJK। OPQ, OPQ, ঠিক আছে। তারপর হচ্ছে RTZ, RTZ। তাহলে এইভাবে শিখতে হবে আমাদেরকে। AJK, আমরা আগে কি বলতাম, এটা কি AJK। দয়া করে কেউ ডিসপ্লেতে আঁকাআঁকি করবেন না প্লিজ। AJK এরকম বলতাম, কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে AJK, OPQ। এটাকে আমরা পি বলি, প্রবলেম, পারফেক্ট, কিন্তু এটা সঠিক উচ্চারণ না, এটা হচ্ছে ফি। প না আবার ফ না, মাঝামাঝি। ফি, পারফেক্ট, প্রবলেম, এরকম হবে। প্রবলেম, পারফেক্ট, পিওর, এরকম উচ্চারণ হবে। তারপর হচ্ছে কিউ, OPQ। তারপরে 3টা লেটার হচ্ছে RTZ। এটাকে আমরা টি বলি, টেবিল, তারপর কি বলি, ট্যাবলেট, টিচার, কিন্তু আসলে এটা সঠিক উচ্চারণ না। ব্রিটিশ বা আমেরিকানরা যারা নেটিভ স্পিকার তারা এটাকে এভাবে উচ্চারণ করে, তারা এটাকে বলে টি। টি, বাংলা ঠ আছে না, ঠয়ের মতো টি, ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি। তো টি, টি, টিচার, টিচার, টেবল, টেবল। আমরা টেবিল বলি না, এটাকে বলতে হবে টেবল। টিচার, টেকনিক, ঠিক আছে। তো এখন থেকে আপনারা টি বলবেন, এখন থেকে আপনারা সবাই বলবেন টি, ঠিক আছে। তারপর একটা হচ্ছে জেড, জেড। তাহলে এই 9টা অক্ষরের উচ্চারণ আমাদেরকে কি করতে হবে, সঠিকভাবে শিখতে হবে। আমরা যদি এই 9টা লেটারের উচ্চারণ শিখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা যখন ইংলিশে কথা বলবো তখন আমাদের উচ্চারণগুলো একদম ঠিক হয়ে যাবে, একদম নেটিভ স্পিকারদের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। এখনো আমাদের কিছু ভাই মানে গ্রুপ কলে কথা বলছেন, গ্রুপে ওনারা হয়তোবা বুঝতে পারছেন আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমি একটু বলছি, দুঃখিত, 1 মিনিট অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের ক্লাসটা তো শুরু হয়ে গেছে।
অনলাইন ক্লাসটা শুরু হয়ে গেছে, আপনারা একটু কষ্ট করে যুক্ত হয়ে যান। আমি লিংক দিয়েছি, এখানে গ্রুপ কলটা একটু কেটে দেন। সবাই গ্রুপ কল থেকে বের হয়ে যান, আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে, ক্লাসে যুক্ত হন জুম অ্যাপের মাধ্যমে। সবাই বের হয়ে যান। হুম। তারপর আশা করছি আপনারা এই 9টা লেটার উচ্চারণগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে ডিসপ্লেতে একজনে আঁকাআঁকি করছেন, একটু দয়া করে মুছে দেন। এটা টিক মার্ক দিয়েছেন, প্লিজ একটু মুছে দেন। এখন এই যে ডিসপ্লেটা দেখতে খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট করে মুছে দেন। তারপর এই 9টি লেটার শেখার পরে এই যে আবার দিতেছেন, হাই হাই কি অবস্থা হয়ে গেছে। একটু কষ্ট করে মুছে দেন তো প্লিজ। তারপর ইংরেজি লেটার, ইংরেজি লেটার বা বর্ণমালা আপনার দুই প্রকার। ইংরেজি লেটারগুলো বা অক্ষরগুলো দুই ধরনের, একটা হচ্ছে ভাওয়েল, দ্বিতীয়টা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কনসোনেন্ট, ঠিক আছে, কনসোনেন্ট না কনসোনেন্ট। সি এর উচ্চারণ হবে খ এর মতো, খ। যেমন এই যে ক এর, কে এর উচ্চারণ হয় খে, খেই, এরকম খ, কনসোনেন্ট। তো ভাওয়েল হচ্ছে আপনার স্বরবর্ণ। বাংলা যেরকম স্বরবর্ণ হচ্ছে না, এটাকে ভাওয়েল বলে। যেমন ভাওয়েল হচ্ছে 5টি, মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে। ভাওয়েল লেটার হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। তারপর এই 5টি বাদ দিলে বাকি যে 21টি থাকে, সেই 21টি হচ্ছে কনসোনেন্ট লেটার, ইংরেজি কনসোনেন্ট। ঠিক আছে, তো এই ভাওয়েল 5টাকে মনে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে ইংরেজি কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল লেটার থাকে, ইংরেজি কোনো শব্দের শুরুতে ভাওয়েল লেটার থাকলে এর পূর্বে এন বসে। যেমন অ্যান অরেঞ্জ, অ্যান অ্যাপল, অ্যান এক্স। দেখেন এখানে অরেঞ্জ, অরেঞ্জের প্রথম অক্ষরটা কি? প্রথম অক্ষর হচ্ছে ও, আর ওটা হচ্ছে কি? ভাওয়েল। তো যেহেতু প্রথম অক্ষর ও আসছে, ভাওয়েল আসছে, এই জন্য এর পূর্বে এন বসবে। এন অর্থ হচ্ছে কি? একটি, একটি বা একজন। তারপর দেখেন অ্যান অ্যাপল, অ্যাপল অর্থ কি? অ্যাপল অর্থ হচ্ছে আপেল, অ্যাপল অর্থ হচ্ছে আপেল। তো অ্যাপলের শুরুতে দেখেন কি আছে? এ আছে, এই। আর এটা হচ্ছে কি? এই হচ্ছে ভাওয়েল, এই জন্য এর পূর্বে এন বসবে। এভাবে কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে এর পূর্বে এন বসে, মনে রাখতে হবে। তারপর ইংরেজি কোন শব্দের শুরুতে যদি কনসোনেন্ট লেটার থাকে, কনসোনেন্ট লেটার থাকলে এর পূর্বে এ বসে, মানে এ বসে। যেমন আ ফ্যান। ভাইয়া ডিসপ্লেতে দয়া করে কেউ আঁকবেন না প্লিজ। যে একজনে এখানে টিক মার্ক দিয়েছেন, দেখতে খারাপ লাগছে। ডিসপ্লেতে কিছুই করবেন না, আপনাদের মোবাইলে যে ডিসপ্লে আছে এখানে জি। আর সবাই একটু মিউট করে রাখেন, একটু সাউন্ডটা মিউট করে রাখেন প্লিজ। স্যার এরা এগুলো কিভাবে করতে পারে এখানে স্ক্রিনে? ভাই আপনি মিউট হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। ইংরেজি কোনো শব্দের শুরুতে যদি কনসোনেন্ট লেটার থাকে তাহলে এর পূর্বে আ বসে, মানে এ বসে। এর উচ্চারণটা আ হবে, উচ্চারণটা হবে আ। যেমন আ ফ্যান, আ টেবল, আ বুক, আ ক্যাট, এরকম হবে। ঠিক আছে। তারপর দেখুন এখানে কিছু আমি শব্দ দিয়েছি কনসোনেন্ট লেটার দিয়ে। যেমন আ ফ্যান একটি কলম, আ বুক একটি বই, আ টেবল একটি টেবিল, আমি উচ্চারণ দিয়েছি। আ পেন্সিল, আ পেন্সিল একটি পেন্সিল। তারপর হচ্ছে আ ক্যাট একটি বিড়াল, আ ক্যাট একটি বিড়াল। আ বয় একটি বালক। তারপর হচ্ছে আ ম্যাঙ্গো একটি আম, আ ডাস্টার একটি ডাস্টার, আ ভিলেজ একটি, একটি গ্রাম, আ কার একটি গাড়ি, আ মোবাইল একটি মোবাইল, আ কম্পিউটার একটি কম্পিউটার, আ ডগ একটি কুকুর, আ খাও একটি গরু। তো এভাবে কি হবে? ইংরেজি শব্দের শুরুতে যদি প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে আপনার আ বসবে। আর যদি কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল হয় প্রথম অক্ষরটা, তাহলে এন বসবে। যেমন এন অ্যাপল একটি আপেল, এন অরেঞ্জ একটি কমলা লেবু, এন আইসক্রিম, দেখেন আই আসছে, প্রথম অক্ষরটা হচ্ছে আই, এটা হচ্ছে ভাওয়েল, এই জন্য এন বসবে। এন আমব্রেলা একটি ছাতা, এন অক্স একটি ষাঁড়, এন অ্যান্ট একটি পিঁপড়া। ঠিক আছে, এইভাবে আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন একটা বিষয় শিখবো, ইংরেজিতে প্লোরাল বা বহুবচন বানানোর উপায় কি। বাংলা যেরকম এক বচন বহু বচন আছে, ইংরেজিতেও আছে।
তো দেখেন একটা বিষয়, আ বয় একটি বালক, আ ম্যাঙ্গো একটি আম, অথবা অ্যান অ্যাপল একটি আপেল, এগুলো কি এক বচন? এগুলো হচ্ছে এক বচন, একটি বোঝাচ্ছে। তো আমরা যদি বহু বচন বলতে চাই যে কয়েকটি আপেল, কয়েকটি কমলা, বা কয়েকটি গাড়ি, কয়েকটি বই, কয়েকটি কলম, এরকম বহু বচন বোঝাতে চাই, তখন ইংরেজি ভাষায় বহু বচন বানানোর পদ্ধতি হচ্ছে, মনে রাখবেন, ইংরেজি ভাষায় কোনো শব্দের শেষে এস বা ইএস যুক্ত করলে সেই শব্দটি প্লুরাল বা বহুবচন হয়ে যায়। ঠিক আছে, এস বা ইএস যুক্ত করলে প্লুরাল বা বহুবচন ইয়া হয়ে যায় আর কি। এটা সারা জীবন আপনাদেরকে মনে রাখতে হবে। তো এখন একটা বিষয়, দেখুন, আবুক অর্থ কি? আবুক অর্থ হচ্ছে একটি বই, আবুক অর্থ একটি বই। এখন যদি বলি কয়েকটি বই, বহুবচন বলতে চাই, তাহলে কি হবে? বুকস। শুধুমাত্র আমরা এস বসিয়ে দেবো, শব্দের শেষে এস বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে কয়েকটি বই, বুকস। আ ক্যাট অর্থ হচ্ছে একটি বিড়াল, আ ক্যাট। এখন যদি আমরা আবাদ দিয়ে শুধু শব্দের শেষে এস বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে কি? ক্যাটস। ক্যাটস অর্থ হচ্ছে কয়েকটি বিড়াল। তারপর আ ম্যাঙ্গো, আ ম্যাঙ্গো অর্থ হচ্ছে একটি আম। এখন যদি আমরা বলতে চাই যে কয়েকটি আম, তাহলে কি হবে? ম্যাঙ্গোস। ইএস বসিয়ে দিয়েছে, অর্থাৎ শব্দের শেষে এস বা ইএস যুক্ত করলেই শব্দটা কি হয়ে যায়? আপনার সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়, বা এক বচন থেকে বহু বচন হয়ে যায়। এটা হচ্ছে আপনার ইংরেজি ভাষায় বহু বচন বানানোর নিয়ম, সারা জীবন মনে রাখবেন। শুধু এস বা ইয়েস যুক্ত করতে হবে। তারপরে এখন আমরা সবচেয়ে মজার বিষয়, মানে মজার জিনিস শিখবো। এটা হচ্ছে ইংরেজি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি শব্দ। ইংরেজি ভাষায় ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি শব্দ। এই 10টি শব্দ যদি আপনারা শিখতে পারেন এবং শিখে যদি মানে ব্যবহার করাটা শিখতে পারেন, তাহলে আমি বলছি আপনাদের ইংরেজি 30%, প্রায় 30% শেখা হয়ে যাবে। 30% ইংলিশ আপনাদের হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে, এই 10টা শব্দ যদি শুধুমাত্র শিখে মনে রাখতে পারেন এবং ব্যবহারটা জানেন। দেখেন, এই শব্দগুলো আপনারা পারেন, সবাই জানেন, কিন্তু আমি যে পদ্ধতিতে শেখাবো, এই পদ্ধতিতে হয়তো বা এর আগে কখনো দেখেননি। দেখেন, ইংরেজি ভাষায় ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি শব্দ। প্রথমটা হচ্ছে এই। প্রথমটা হচ্ছে এই। ঠিক আছে, এই অর্থ হচ্ছে একটি বা একজন। এই অর্থ হচ্ছে একটি বা একজন। দ্বিতীয়টি হচ্ছে এন। এন অর্থ হচ্ছে একটি বা একজন। তারপরে 3 নম্বর শব্দ হচ্ছে দা। দা অর্থ হচ্ছে টিটা খানাখানি। টিটা খানাখানি। তাহলে এই, এন, দা। এই অর্থ একটি বা একজন, এন অর্থ একটি বা একজন, দা অর্থ হচ্ছে টিটা খানাখানি। এখন টিটা খানাখানি মানে কি? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে টিটা খানাখানি মানে কি? টিটা খানাখানি হচ্ছে, আমরা বলি না বইটি, কলমটি, কিতাবখানা, হ্যাবসখানা, মক্তবখানা, এরকম। মানে টিটা খানাখানি যুক্ত করলে আপনার শব্দটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়, ডেফিনিট হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। আর ইংরেজি ভাষায় কোনো একটা শব্দকে নির্দিষ্ট বানানোর জন্য দা বসায়, দা ব্যবহার করতে হয়, দা বা দি। এখন কোথায় দা, দা বলবো, কোথায় দি বলবো? এটাও সহজ উপায় হচ্ছে কি, কোনো একটা ইংরেজি শব্দের প্রথম অক্ষরটা যদি কি হয়, প্রথম অক্ষরটা যদি আপনার কনসোনেন্ট হয়, অর্থাৎ ভাওয়েল 5টি ছাড়া বাকি 21টার মধ্যে কোনো একটা লেটার হয়, তখন কি হবে? তখন আপনার দা হবে। দা উচ্চারণটা করতে হবে দা। যেমন যদি বলি বইটি, তখন হবে দা বুক। দা বুক অর্থ হচ্ছে বইটি। এখন বুকের আর ইংরেজি হচ্ছে কি? প্রথম অক্ষরটা হচ্ছে বি, আর বি হচ্ছে কি? কনসোনেন্ট। বি হচ্ছে কনসোনেন্ট, এর জন্য হবে দা বুক। আর ইংরেজি কোনো শব্দের শুরুতে যদি আপনার কি হয়, ভাওয়েল হয়, ভাওয়েল লেটার হয়, এ, ই, আই, ও, ইউ, এগুলোর মধ্যে কোনো একটা হয়, তাহলে এর পূর্বে যদি দা বসে, তাহলে উচ্চারণটা হবে দি। যেমন আমি যদি বলি আপেলটি, তাহলে হবে দি, দি অ্যাপল, দি অ্যাপল। কমলাটি, দি অরেঞ্জ, তখন দা হবে না, কারণ শব্দের শুরুতে কি আসছে? ও আসছে বা এ আসছে, এগুলো হচ্ছে ভাওয়েল। আশা করছি বুঝতে পেরেছেন। তো এ অর্থ হচ্ছে একটি বা একজন, এন অর্থ হচ্ছে একটি বা একজন, দা অর্থ হচ্ছে টিটা খানাখানি। তারপর ইজ অর্থ হচ্ছে হয়। ইজ, ইজ অর্থ হচ্ছে হয়। আর অর্থ হচ্ছে কি হয়। ইজ মানেও হয়, আর মানেও হয়। তাহলে কোথায় ইজ হয়, কোথায় আর ব্যবহৃত হয়, আমরা এটা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো, একটু পরে শিখছি। এতটুকু বোঝার চেষ্টা করেন। তাহলে এই 5টা শব্দ আশা করি সবাই জানেন। তো এখন এগুলোকে কি করতে হবে? সিরিয়ালে এভাবে মুখস্থ রাখতে হবে। এ অর্থ একটি বা একজন, এন অর্থ একটি বা একজন, দা অর্থ হচ্ছে টিটা খানাখানি, ইজ অর্থ হয়, আর অর্থ হয়। তারপর হচ্ছে দিস। দিস অর্থ হচ্ছে এই, ইহা, এটা। এই, ইহা, এটা কাছের একটি জিনিস বোঝাতে, কাছের একটি জিনিস বোঝাতে দিস ব্যবহৃত হয়। দিস অর্থ এই, ইহা, এটা। তারপর দূরের যদি একটি জিনিস বোঝাতে, ওটা।
ওই উহা ওটা, ওটা একটি কলম, ওটা একটি বই, এরকম দূরের কোনো জিনিস বোঝাতে চাই, তখন দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাট, দ্যাট অর্থ হচ্ছে ওই উহা ওটা, ঠিক আছে। তারপর কাছের যদি আমরা অনেকগুলো জিনিস বোঝাতে চাই, বহুবচন, যেমন এইগুলো, এইগুলো কলম, এইগুলো বই, এরকম কাছের আমরা অনেকগুলো জিনিস বোঝাতে চাই, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে দিস, দিস, দিস। এটা হচ্ছে দিস, ঠিক আছে, কোনো টান দিবেন না, কোনো টান দিতে হবে না। দিস, দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ বুক, এরকম দিস, টান দিতে হবে না। আর এই যে দিস আছে, দিস এটা হচ্ছে বড় ভাই, এখানে টান দিতে হবে। ধরেন যারা আরবি পড়েছেন জানেন, এক আলিফ টান দিতে হবে। দিস, দিস, দিস মানে হচ্ছে এইগুলো। আর যদি বলি ওইগুলো, দূরের অনেকগুলো, ওইগুলো কলম, ওইগুলো ছাত্র, ওইগুলো বই, এরকম দূরে যদি বোঝাতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আপনার দোজ ব্যবহার করতে হবে, দোজ, দোজ। আচ্ছা, 1 মিনিট। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়ারা, আপনারা এখনো এখানে গ্রুপ কলে বসে আছেন, আমরা তো ক্লাস করতেছি, আমাদের জুম অ্যাপের মাধ্যমে ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা এখনো এখানে বসে আছেন কেন? আপনারা একটু কষ্ট করে, আমি জুম অ্যাপের লিংক দিয়েছি, ঠিক আছে, এই লিংকে ক্লিক করে আপনারা একটু যুক্ত হয়ে যান, একটু যুক্ত হয়ে যান, আপনারা এখান থেকে বের হয়ে যান, গ্রুপ থেকে বের হয়ে যান। আমাদের ক্লাস হচ্ছে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হচ্ছে, আমি নিচে লিংক দিয়েছি, আপনারা এখানে এমনি বসে আছেন, একটু বের হয়ে যান। উপরে লিংক দিয়েছি, লিংকে ক্লিক করে সবাই ক্লাসে যুক্ত হয়ে যান, আমরা তো অনেকক্ষণ যাবত ক্লাস করছি। আচ্ছা, তারপর হচ্ছে দোজ, দোজ হতে হচ্ছে ওইগুলো, দূরের অনেকগুলো জিনিস বোঝাতে। সর্বশেষ শব্দটা হচ্ছে ওয়াট, ওয়াট অর্থ হচ্ছে কি। এই যে 10টি শব্দ, এই 10টা শব্দ সবাই জানি, কিন্তু আমি এখন যে পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো বা যে ব্যবহারগুলো শেখাবো, হয়তোবা এই পদ্ধতিতে অনেকে জানে না। যদি এই পদ্ধতিতে শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ইংলিশ, বিশেষ করে আপনাদের নাউন নিয়ে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে, বাক্য তৈরি করতে পারবেন। তাহলে এই 10টি শব্দ সবাইকে মুখস্থ করতে হবে, এইভাবে সিরিয়ালে। এ অর্থ অ্যাক্টিভ একজন, এন অর্থ অ্যাক্টিভ একজন, দা অর্থ টিটা খানাখানি, ইজ মানে হয়, আর মানে হয়, দিস এই ইহা এটা, দ্যাট ওই উহা ওটা, দিস এইগুলো বা এগুলো, দোজ ওইগুলো, হোয়াট কি। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা এগুলোর ব্যবহারটা শিখি, দেখুন। প্রথম হচ্ছে কি, দিস দ্যাট, দিস অর্থ হচ্ছে এই ইহা এটা, কাছের একটা জিনিস বোঝাতে দিস ব্যবহৃত হয়, এই যে দিস। আর দ্যাট হচ্ছে দূরের একটা জিনিস বোঝাতে, ওটা, ওই উহা ওটা। এখন দিস দ্যাট এর ব্যবহারটা আমরা শিখি। মনে রাখবেন, দিস ও দ্যাট, দিস ও দ্যাট, এই দুইটা শব্দের শেষে, শব্দের পরে, সারা জীবন মনে রাখতে হবে সবাইকে, দিস ও দ্যাটের পরে ইজ বসে। দিস ইজ, দ্যাট ইজ, ঠিক আছে, দিস ইজ, দ্যাট ইজ, এভাবে ইজ বসাতে হবে, মনে রাখতে হবে। দিস এবং দ্যাটের পরে ইজ বসে, যেখানেই দেখবেন দিস এবং দ্যাট আসছে, মনে রাখবেন এরপর অবশ্যই আপনাকে একটা ইজ বসাতে হবে, যদি না বসান তাহলে আপনার বাক্য বাক্য কারেক্ট হবে না। তাহলে দিস ইজ, দ্যাট ইজ। এখন কথা হচ্ছে ইজ মানে কি। ইজ অর্থ হচ্ছে কি, হয়, ওই যে আমরা পড়লাম, ইজ অর্থ হচ্ছে হয়, আর অর্থ হচ্ছে হয়। এখন কোথায় ইজ বসে, কোথায় আর বসে, আমরা একটু শিখি। তাহলে দিস দ্যাট এর পরে কি বসে, ইজ বসে, তাহলে এটা হচ্ছে মনে রাখতে হবে, দিস দ্যাট এর পরে ইজ বসে। এখন যদি আমরা বাক্য বলি, দিস মানে হচ্ছে কি, এই ইহা এটা, কাছের একটা জিনিস বোঝাতে, ঠিক আছে। এখন যদি বলি ইহা হয় বা এটা হয়, তাহলে কি হবে আমাদের, দিস মানে ইহা বা এটা, ইজ মানে হয়, তাহলে দিস ইজ, ইহা হয়, এটা হয়। এখন আমরা যদি প্রশ্ন করি, ইহা হয় বা এটা, এটা হয়, এটা কি হয় বা ইহা কি হয়, তাহলে আমাদের বাক্যটা বলতে হবে, প্রশ্নটা করতে হবে, হোয়াট ইজ দিস। দেখেন, হোয়াট মানে হচ্ছে কি, আর ইজ মানে হচ্ছে হয়, দিস মানে হচ্ছে কি, ইহা বা এই ইহা এটা। তো আমরা যখন প্রশ্ন করব, তখন দিস এর পরে যে ইজটা আসে না, আচ্ছা না, এটা আগে চলে আসবে, তখন হয়ে যাবে ইজ দিস, এরকম হয়ে যাবে। আর শুরুতে প্রশ্নবোধক যে শব্দটা আছে, হোয়াট মানে কি, এটা বসাতে হবে। তাহলে হয়ে যাবে কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটা কি বা ইহা কি বা ইহা হয় কি, প্রশ্ন। এখন যদি বলতে চাই, ইহা হয় বা এটা হয় একটি কলম, ইহা হয় বা এটা হয় একটি কলম, তাহলে কি বলতে হবে, ইহা হয়, দিস ইজ, ইহার জন্য দিস আর এরপর একটা ইজ বসাতে হবে, তাহলে দিস ইজ। এখন একটি কলম, একটি কলম ইংলিশ কি, আ ফ্যান, আ ফ্যান অর্থ কি, একটি কলম, আ ফ্যান। তাহলে হবে কি, দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ফ্যান, ইহা হয় একটি কলম। আবার যদি বলতে চাই, কি বলতে চাই, ইহা হয় বা এটা হয় একটি বই, ঠিক আছে, ইহা হয় একটি বই, তাহলে কি বলতে হবে, ইহা হয়
দিস ইজ, দিসের পর ইজ দিতে হবে, ইহা হয় একটি বই। আ বুক, দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক, ইহা হয় একটি বই। ঠিক আছে, এইভাবে। তারপর যদি বলতে চাই ইহা হয় একটি টেবিল, বা এটা একটি টেবিল, কাছের একটি জিনিস, এটা একটি টেবিল, তাহলে বলতে হবে কি দিস ইজ, ইহা হয় বা এটা হয় কি একটি টেবিল। একটি টেবিল ইংলিশ কি? আ টেবল, আ টেবল। আচ্ছা, আ অর্থ একটি বা আমরা পড়েছিলাম কিন্তু। এই যে আ অর্থ কি, মানে এই, এটা হচ্ছে এই অক্ষরটা হচ্ছে এই অর্থ একটি বা একজন, তারপর হচ্ছে এন অর্থ হচ্ছে একটি বা একজন। ঠিক আছে, তো এখন এই এই যে লেটারটা আছে, অক্ষরটা, এটা যখন কোনো শব্দের সাথে যুক্ত হয়ে আসবে, কোনো শব্দের শুরুতে আসবে, তখন কি করতে হবে? তখন আপনার উচ্চারণটা হবে আ। ভাই একটু ডিসপ্লেটা মুছে দেন তো। ইয়াদ ভাই, ইয়াদ ভাই, আপনি বারবার ডিসপ্লেতে আঁকছেন। ভাই প্লিজ একটু মুছে দেন, এই যে এখন তো ক্লাস করতে পারবো না। ভাই ডিসপ্লেতে তো আঁক পড়ে গেছে, আপনি একটু মুছে দেন। কি করলেন এটা? জি। স্যার এটা দাগ গেল কি স্যার? আ- আচ্ছা, একটু দাগটা একটু মুছে দেন তো প্লিজ। দাগটা আমি তো মুছতে পারছি না। যে ভাই দাগটা দিয়েছেন আপনি একটু কষ্ট করে মুছে দিন। না স্যার, এনারা কি জানে না যে একটা ক্লাস চলাকালীন এইগুলো কি আচ্ছা, ঠিক এখন যে বলেন? উনি যে দাগটা দিল, আমি এটা কি করব? দাগটা কিভাবে মুছবো বুঝতে পারছি না আমি। অপশনও তো দেখতে পাচ্ছি না। বারবার নিষেধ করার পর কেন দাগ দিল আমি বুঝলাম না। জি। আমারও কথাটা সেইটা ভাই, যে আপনার এই টিক দিয়েছে প্লাস। হুম, ঠিক আছে। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, দুঃখিত আসলে একটু সামান্য ভুলের কারণে আপনাদের অনেক সময়টা নষ্ট হলো। তো দেখুন, সামনে কিন্তু আরো অনেক মজার জিনিস আসতেছে, অনেক মজা পাবেন। দেখুন, তারপর ইহা একটি, এটা একটি টেবিল, কি বলবো? ইহা হয় বা এটা হয়, দিস ইজ আ টেবল। আমরা টেবিল বলবো না, এখন থেকে বলবো টেবল। উচ্চারণটা হচ্ছে টি, টেবল। ঠিক আছে, টেবিল না। তারপর এটা একটি পেন্সিল, দিস ইজ আ পেন্সিল। পেন্সিল না কিন্তু, পেন্সিল, এরকম ভাবে। এটা একটি বিড়াল, দিস ইজ আ ক্যাট। দিস ইজ আ ক্যাট, ক্যাট না, দিস ইজ আ ক্যাট। তো যারা নেটিভ স্পিকার আছে তারা কিন্তু অনেক দ্রুত বলে, তো তারা বলে কি দিস ইজ আ ক্যাট, দিস ইজ আ ক্যাট, দিস ইজ আ ক্যাট। এ বলে না, দিস ইজ এ ক্যাট এভাবে বলে না, দিস ইজ আ ক্যাট, দিস ইজ আ ক্যাট এভাবে বলে। তো আশা করছি বুঝতে পেরেছেন, এই পদ্ধতিতে হবে। তারপর দূরের যদি আমরা বোঝাতে চাই যে ওটা বা উহা হয়, ওটা হয়, উহা হয়, তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ। দ্যাট ইজ অর্থ হচ্ছে উহা হয়, ওটা। দ্যাট মানে হচ্ছে দূরে, উহা। তাহলে এখন যদি বলতে চাই যে উহা হয় একটি আম, তাহলে কি বলতে হবে? দ্যাট ইজ আ ম্যাঙ্গো। দ্যাট ইজ, উহা হয় কি হয়? একটি আম, তাহলে কি হবে? আ ম্যাঙ্গো। দ্যাট ইজ আ ম্যাঙ্গো। উহা হয় একটি ডাস্টার, দ্যাট ইজ আ ডাস্টার। দ্যাট ইজ আ ডাস্টার। তারপর উহা হয় বা ওটা হয় একটি টেবিল, দ্যাট ইজ, উহা হয়, দ্যাটের পরে তো ইজ বসতে হবে, বসাতে হবে, মনে রাখবেন, কারণ এটার বৈশিষ্ট্য হচ্ছে দিস এবং দ্যাটের পর ইজ বসাতেই হবে। এই জন্য দ্যাটের পর ইজ বসাতে হবে। দ্যাট ইজ আ টেবল, উহা হয় একটি টেবিল। উহা হয় বা ওটা হয় বা ওটা একটি গাড়ি, দ্যাট ইজ আ কার। দ্যাট ইজ আ কার। এটাকে অনেক দ্রুত প্র্যাকটিস করবেন। দ্যাট ইজ আ কার, 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 দ্যাট ইজ আ কার। এবার প্র্যাকটিস করতে থাকলে দেখবেন আপনার মুখের জড়তা কেটে যাবে এবং আপনি একদম কনফিডেন্টলি কথা বলতে পারবেন নেটিভ স্পিকারদের মতো। তো আশা করছি দিস দ্যাটের ব্যবহারটা বুঝেছেন। তারপর হচ্ছে দিস এবং দোজ, আমরা দুইটা শব্দ শিখলাম। দিস দ্যাট এর বড় ভাই হচ্ছে কি দিস ও দোজ। দিস এর বড় ভাই হচ্ছে দিস, এক আলিফ টান দিবেন, মানে একটু টান দিয়ে পড়বেন। দিস, দিস অর্থ কি? এইগুলো। দিস অর্থ হচ্ছে এইগুলো, কাছের অনেকগুলো জিনিস বোঝাতে। যেমন আমি যদি বলতে চাই এইগুলো কলম, আমার কাছে কয়েকটি কলম আছে, এই যে এইগুলো কলম, তাহলে আমাকে কি বলতে ব্যবহার করতে হবে? দিস ব্যবহার করতে হবে। দিস এইগুলো, এইগুলো বই, দিস। আর যদি আমি দূরের ব্যবহার করতে চাই ওইগুলো, তখন আমাকে ব্যবহার করতে হবে
দোজ অর্থ হচ্ছে ওইগুলো। তাহলে সারা জীবন মনে রাখবেন আপনারা, মনে রাখতে হবে দিস এবং দোজ এর পরে আর বসে। আর আমরা কিন্তু পড়েছিলাম কিছুক্ষণ আগে ওই যে 10টা শব্দের মধ্যে ইজ অর্থ হয় আর অর্থ হয়। এখন আমাদের মাথায় প্রশ্ন এসেছিল কোথায় ইজ ব্যবহার করবো, কোথায় আর ব্যবহার করবো। আমরা পেয়ে গেছি দিস এবং দ্যাট এর পরে ইজ বসবে, আর দিস আর দোজ এর পরে আর বসবে। ঠিক আছে, এটা সারা জীবন মনে রাখতে হবে। এখানে গ্রামাটিক্যাল কোনো কিছু আনার দরকার নেই। অনেকে বলতে পারেন যে গ্রামাটিক্যাল কি হয়েছে, কিছুই দরকার নেই, আপনারা মনে রাখবেন, একদম মনে রাখবেন দিস এবং দোজ এর পরে সবসময় আর বসে। এখন দেখেন দিস আর এইগুলো হয়, আর অর্থ কি হয়, আর দিস অর্থ এইগুলো। এখন এইগুলো কি হয় আমি যদি বলতে চাই, যদি প্রশ্ন করতে চাই তাহলে হবে কি হোয়াট আর দিস, এইগুলো কি হয়। প্রশ্ন করার সময় কি করতে হয়, আরটা আগে নিয়ে আসতে হয়, দিসটা পরে চলে যাবে, এই জন্য হবে। আর হোয়াট কি, এটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ, এটাকে আগে আনতে হবে, তাহলে হবে হোয়াট আর দিস, এইগুলো কি, এগুলো কি। এখন যদি বলতে চাই এইগুলো হচ্ছে কি, এগুলো হলো কলম, তাহলে কি বলতে হবে দিস আর ফ্যানস। একটা বিষয়, আমি যখন বলেছি এইগুলো কলম, তো এইগুলো, এই যে এইগুলো, এই শব্দটা হচ্ছে কি প্লুরাল বা বহুবচন। ঠিক আছে, বহুবচন। তো আমরা যখন বহুবচন ব্যবহার করব তখন কি করতে হবে আমাদেরকে, শব্দের শেষে কি করতে হবে এস বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি একটি কলম তাহলে হবে আ ফ্যান, আর যদি বলি কয়েকটি কলম তখন কি হবে ফ্যান্স, ফ্যান্স, এস এস বসাতে হবে। এখন যদি বলি এইগুলো কলম তখন কি বলতে হবে দিস আর ফ্যান্স, দিস আর ফ্যান্স। এইগুলো হলো বই, এগুলো বই মানে কয়েকটি বই, তখন বলতে হবে দিস আর বুকস, এস বসাতে হবে। এইগুলো হলো টেবিল, দিস আর টেবলস, দিস আর টেবলস। এগুলো হলো বিড়াল, দিস আর ক্যাটস। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এই নিয়মে আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন। আরো অসংখ্য শব্দ দেওয়া আছে, যেহেতু সময় কম এজন্য আজকে আমি অল্প অল্প করে দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, তারপর দোজ, দোজ মানে হচ্ছে ওইগুলো, দূরের বোঝাতে ওইগুলো। এখন যদি বলতে চাই ওইগুলো হয় তাহলে ব্যবহার করতে হবে দোজ আর। ঠিক আছে, এখন যদি প্রশ্ন করি ওইগুলো কি ভাই, বা ওইগুলো কি হয়, বা ওইগুলো কি, তখন বলতে হবে হোয়াট আর দোজ, হোয়াট আর দোজ। দিসের জায়গায় দোজ বসাবেন যেহেতু দূরে বোঝাচ্ছি। কাছের হলে দিস আর দূরের হলে দোজ, মনে রাখতে হবে। যেমন যদি বলি ওইগুলো আম, ওইগুলো হয় আম, তখন বলতে হবে দোজ আর ম্যাঙ্গোস। ঠিক আছে, ম্যাঙ্গোস, ইএস যুক্ত করবেন। ওইগুলো হয় বা ওইগুলো হচ্ছে ডাস্টার, দোজ আর ডাস্টার্স, ডাস্টার্স। দোজ আর টেবলস, ওইগুলো হলো টেবিল। ঠিক আছে, এইভাবে দোজ আর এরপরে শুধুমাত্র যে শব্দটার দিকে ইশারা করবেন বা ইঙ্গিত করে বলবেন সেই শব্দটাকে বহুবচন বানাবেন কিভাবে এস এর মাধ্যমে, এস বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সারা জীবন মনে রাখবেন দিস দ্যাট এর পরে সবসময় ইজ বসে, আর দিস আর দোজ এর পরে সবসময় আর বসে। এটুকু যদি মনে রাখেন তাহলে আশা করছি কাছের এবং দূরের কোনো ইশারাবাচক বাক্য যদি বলতে চান আপনারা ইঙ্গিত করে যে এটা ওটা এইগুলো এগুলো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, অনর্গল বলতে পারবেন। এই ধরনের যত বাক্য আছে আপনারা বলতে পারবেন এই নিয়মে। এখানে গ্রামাটিক্যাল কিছুই আনতে হবে না, গ্রামার নিয়ে চিন্তা করার দরকার না, আমরা প্র্যাকটিক্যালি শিখবো। গ্রামার অনেক পড়েছেন, এখন আমরা প্র্যাকটিক্যাল ইংলিশটা শিখবো। তারপর দেখুন ইংলিশ, ইংলিশ পার্সোনাল প্রোনাউন্স। দেখেন আমি কি বলেছি ইংলিশ, ইংলিশ পার্সোনাল, ইংলিশ পার্সোনাল। আমরা কি বলতাম পার্সোনাল, পার্সোনাল পি বলতাম, উচ্চারণটা পার্সোনাল, এটা হবে পার্সোনাল। ফি উচ্চারণটা হচ্ছে ফি। পারফেক্ট, প্রবলেম, পার্সোনাল, এরকম ভাবে। ইংলিশ পার্সোনাল প্রোনাউন্স, প্রোনাউন না প্রোনাউন্স, প্রোনাউন্স অর্থাৎ ইংরেজি ব্যক্তিবাচক সর্বনাম। অর্থাৎ আমি, তুমি, আমরা, এগুলো তো অনেক ব্যবহার করি, এগুলো হচ্ছে সর্বনাম। ঠিক আছে, বাংলা ভাষাও আছে। তো ইংরেজিতে এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করবো, আমি একটা চমৎকার চার্ট দিয়েছি, এখানে টেবিল দিয়েছি, এই টেবিলটা আপনারা সিরিয়ালে মুখস্থ করে নেবেন কিভাবে। আই অর্থ কি আমি, আই মানে আমি, মাই মানে আমার, মি মানে আমাকে, আই মাই মি। উই অর্থ হচ্ছে আমরা, আমার, সরি, উই অর্থ হচ্ছে কি আমরা, উই অর্থ হচ্ছে আমরা, আওয়ার অর্থ হচ্ছে আমাদের, আর আস অর্থ হচ্ছে আমাদেরকে। তাহলে এভাবে শিখবেন উই আওয়ার আস, উই আওয়ার আস। ইউ অর্থ তুমি, আপনি, তোমরা। ইউর অর্থ তোমার, আপনার, তোমাদের। আর ইউ অর্থ হচ্ছে তোমাকে, আপনাকে, তোমাদেরকে। তাহলে ইউ, ইউর, ইউ, ইউ, ইউর, ইউ। তারপর হি অর্থ হচ্ছে সে বা তিনি, ছেলে বোঝানোর জন্য ছেলে। হিজ অর্থ হচ্ছে তার, সে বা তিনি তার তাকে, তিনি তার তাকে। এই ধরনের কিন্তু সর্বনাম কিন্তু আমরা বাংলা ভাষায় অনেক ব্যবহার করি, তো ইংরেজিতেও ব্যবহার হয়। হি অর্থ হচ্ছে সে বা তিনি, হিজ অর্থ হচ্ছে তার, হিম অর্থ হচ্ছে তাকে। হি, হিজ, হিম, এভাবে মুখস্থ করবেন। সি অর্থ হচ্ছে
সে বা তিনি, মানে মহিলা বা স্ত্রী বোঝাতে। শি, হার, হার অর্থ হচ্ছে তার, আর আপনার কোথায় রাখলাম, আচ্ছা, হার অর্থ হচ্ছে তার, আর হার অর্থ হচ্ছে তাকে। তাহলে শি, হার। তারপর ইট অর্থ হচ্ছে ইহা বা এটা, ইট অর্থ হচ্ছে ইহা বা এটা। ইট, ইটস, ইটস অর্থ এটার বা ইহার, ইট অর্থ হচ্ছে ইহাকে বা এটাকে। আচ্ছা, তারপর সর্বশেষ প্রোনাউন হচ্ছে দে। সর্বশেষ প্রোনাউন হচ্ছে দে। দে অর্থ হচ্ছে তারা, দে, তারা। দে, দেয়ার, দ্যাম। তারা, তাদের, তাদেরকে। তারা, তাদের, তাদেরকে। দে, তারা, দেয়ার, তাদের, দ্যাম, তাদেরকে। ঠিক আছে, এইভাবে আপনারা এই চারটা মুখস্থ করবেন। আই, মাই, মি, আমি, আমার, আমাকে। উই, আওয়ার, আস, আমরা, আমাদের, আমাদেরকে। ইউ, ইউ, হি, হিজ, হিম। শি, হার। ইট, ইট। দে, দেয়ার, দ্যাম। এই প্রোনাউন যে চারটা আছে এটা আপনারা শিখবেন ইনশাল্লাহ। এটা মনে রাখতে হবে, একদম একদম সবাইকে মনে রাখতে হবে, না হলে কিন্তু পারবেন না। এবার একটা বিষয়, কোনটার পরে কি বসে, আয়ের পরে কি বসে, উই এর পরে কি বসে, ইউ এর পরে কি বসে, এটা আমরা শিখবো। ঠিক আছে, আমরা তো জানি আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক। এইভাবে তো বাক্যগুলো আমরা বলতে পারি, কিন্তু এটার মূল কাহিনী কি বা এটার মূল স্ট্রাকচার ঠিক কি? আয়ের পরে কেন এম হলো, ইউ এর পরে কেন এম হলো না, ইউ এর পরে ইজ কেন হলো না, আয়ের পরে ইজ কেন হলো, আই ইজ আ স্টুডেন্ট কেন হলো না, এটা আমরা এখন শিখবো। দেখেন, মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখবেন, আই এর পরে সবসময় এম বসে। ঠিক আছে, আয়ের সাথে সবসময় এম বসে, আয়ের বন্ধু হচ্ছে এম। এম ছাড়া আই কখনো চলতে পারে না। আপনি যেখানেই দেখবেন, আপনি ইংরেজিতে কথা বলেন, নিউজ পেপার দেখেন, যেখানেই দেখবেন আয় আসছে, অবশ্যই এরপর একটা এম বসাতে হবে। এখানে ইজও হবে না, আরও হবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে সারা জীবন। তাহলে আই এম। আরেকটা বিষয়, ইজ অর্থ হচ্ছে হয়, আর অর্থ হচ্ছে হয়, আমরা জানি। কিন্তু আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে এম। এম অর্থ হচ্ছে হই। ঠিক আছে, এম অর্থ হচ্ছে হই। ঠিক আছে, আমি হই। তাহলে হয়, তিনটা অর্থ হচ্ছে কি, হয়, হয়, হই। এম, ইজ, আর, এগুলোকে বলা হয় বি ভার্ব, বি ভার্ব বলে এগুলোকে। ঠিক আছে, তাহলে আয়ের সাথে এম বসে, আই এম। তারপর মনে রাখবেন, হি, শি, রহিম, করিম। হি অর্থ কি, সে। সি অর্থ হচ্ছে সে। রহিম একজন ব্যক্তি পুরুষ, করিম একজন ব্যক্তি। তাহলে হি, শি, রহিম, করিম, মানে একজন বোঝাতে একজন, একজন ব্যক্তি যদি বোঝায়, এবং এটা কি হবে আপনার থার্ড পার্সন, মানে পার্সন তিন ধরনের। এখন পার্সন আমি বলবো না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট 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 পার্সন হচ্ছে কি, আমি, আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা। আর থার্ড পার্সন হচ্ছে সে, তারা, এরকম আর কি, রহিম, করিম ইত্যাদি। তো থার্ড পার্সন সিঙ্গুলার হবে, ওয়াহিদ হবে, অর্থাৎ এক বচন যদি হয়, শব্দটা যদি এক বছর হয়, তাহলে তারপর পরে কি হয়, ইজ বসে। যেমন হি ইজ, শি ইজ, রহিম ইজ, করিম ইজ। এখানে রহিম করিম দিয়ে বুঝিয়েছি মানে ব্যক্তির নাম, ব্যক্তি পুরুষ হোক বা মহিলা হোক, তারপর পরে কি হবে, ইজ হবে সবসময়। তাহলে আয়ের পরে এম, হি, শি, রহিম, করিমের পরে ইজ মনে রাখতে হবে। আরেকটা বাকি আছে, সেটা কি, আর। আর কোথায় বসে, সারা জীবন মনে রাখবেন, ইউ, উই, দে এর পরে আর বসে। ইউ আর, উই আর, দে আর। ঠিক আছে, ইউ অর্থ কি, ইউ অর্থ হচ্ছে তুমি, তোমরা। ঠিক আছে, তুমি, তোমরা। আবার উই অর্থ হচ্ছে আমরা, একটু আগে দেখলাম। দে অর্থ হচ্ছে তারা। তাহলে এই তিনটা শব্দের পরে সারা জীবন মনে রাখবেন কি বসবে, আর বসবে। ইউ আর, উই আর, দে আর। ঠিক আছে, তাহলে আয়ের পরে এম, হি, শি, রহিম, করিমের পরে ইজ, ইউ, উই, দে এর পরে আর বসে। এইটুকু যদি আপনারা মনে রাখেন, আশা করছি এই ধরনের যত বাক্য আসবে সামনে, কখনোই কোনো সমস্যা হবে না। এখানে কোনো গ্রামারের দরকার নেই, গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না। অনেকে গ্রামার নিয়ে ভাবে, গ্রামার নিয়ে চিন্তা করতে করতে তারা ইংলিশে কথা বলতে পারে না। আমরা সবসময়, আসলে গ্রামারটা মূল না, মূল হচ্ছে ইংলিশটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, আপনাকে ভাষা হিসেবে শিখতে হবে। শুধু গ্রামার নিয়ে চিন্তা করলে হবে না, গ্রামার আস্তে আস্তে শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। এইটুকু মনে রাখবেন, ঠিক আছে। এখন আমরা এইটুকু প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি। আয়ের পরে কি বসে, আয়ের পরে বসে এম, আমরা এটা জানি, আই এম। ঠিক আছে, আই অর্থ হচ্ছে আমি, এম অর্থ হচ্ছে হই। তাহলে কি হবে, আমি হই, অর্থ কি হবে, আমি হই। এখন আমি কি হই, আমি তো অবশ্যই একজন কোনো না কোনো কিছু হচ্ছি, হই। আমি একজন ব্যক্তি, বা আমি একজন কি শিক্ষক, আমি একজন ছাত্র, এরকম কিছু একটা হই। তো কি বলতে হবে, যদি বলি একজন ছাত্র, তাহলে কি হবে, এই যে এ অর্থ একটি বা একজন, তাহলে এ অর্থ একটি। যখন বস্তুর ক্ষেত্রে বলবো, যেমন আ ফ্যান, একটি কলম। কিন্তু যখন ব্যক্তির ক্ষেত্রে
আ শব্দটা আসবে তখন একজন অর্থ হবে, একজন। যেমন আ স্টুডেন্ট অর্থ কি একজন ছাত্র, আ টিচার একজন শিক্ষক, আ ডক্টর একজন ডাক্তার, আ পুলিশ একজন পুলিশ, আ ওয়ার্কার একজন শ্রমিক, আ পাইলট একজন পাইলট। ঠিক আছে, এরকম আ হবে। তাহলে যদি বলি আমি একজন ছাত্র তাহলে কি হবে? আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। এটাকে দ্রুত বলতে পারেন, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আই এম আমি হই একজন শিক্ষক, তাহলে কি হবে? আই এম আমি হই একজন শিক্ষক। ইংলিশ কি? আ টিচার। আই এম আই এম আ টিচার, আই এম আ টিচার। দ্রুত বলবেন, আই এম আ টিচার, আমার টিচার, আমার টিচার। এবার দ্রুত প্র্যাকটিস করবেন আস্তে আস্তে, তাহলে নেটিভদের মতো শোনাবে, একদম ব্রিটিশ আমেরিকানদের মতো। তাহলে এখন থেকে আই এম আই এম এ টিচার এইভাবে কি বলবেন না। এটা ইংলিশ না, এটা হচ্ছে বাংলিশ। মানে ব্রিটিশ আমেরিকান পিপলরা এগুলো শুনলে হাসে। এভাবে বলবেন না, বলবেন আই এম আ টিচার, আই এম আ টিচার, টি এরকম হবে। আই এম আই এম আ ডক্টর, এইভাবে না। আই এম আ ডক্টর, আই এম আ ডক্টর, আই এম আ ডক্টর, আমি হই একজন ডাক্তার। এইভাবেই কিন্তু হবে। আমি সময়ের স্বল্পতার কারণে অল্প অল্প করে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো এক্সাম্পল গুলো পড়ে নেবেন, ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে গ্রুপে করবেন, নক করবেন, আমি ইনশাল্লাহ সাহায্য করবো। তারপর হচ্ছে কি, হি শি রহিম করিমের পরে ইজ বসে। ঠিক আছে, এটার ব্যবহারটা শিখি আমরা প্র্যাকটিক্যালি। হি শি রহিম করিমের পর ইজ হয়। তাহলে হি ইজ অর্থ কি? সে হয়। শি ইজ সে হয় বা তিনি হয়। এখন যদি আমি পুরুষকে বলতে চাই যে সে একজন পুরুষ, মানে হি ইজ সে হয় একজন ছাত্র, তাহলে কি হবে? হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন শিক্ষক। হি ইজ আ টিচার। তারপর তিনি বা সে হয় মহিলা, সে হয় একজন ডাক্তার। শি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। সে হয় একজন পুলিশ, হি ইজ আ পুলিশ। তারপর রহিম হয় একজন কৃষক, রহিম ইজ আ ফার্মার। রহিমের পরে কি বসাতে হবে? ইজ বসাতে হবে। আপনি যদি বলেন রহিম আ ফার্মার, ইজ বাদ দিয়ে দেন, তাহলে আপনার বাক্য হবে না। ঠিক আছে, একদম ভুল। কারণ রহিম এর পরে অবশ্যই একটা ইজ বসাতে হবে, এটা হচ্ছে নিয়ম। করিমের পর ইজ বসাতে হবে, মানুষের নামের পর ইজ বসাতে হবে। হি এর পরে শি এর পর ইজ বসাতে হবে। এখানে যদি আর বসান বা এম বসান, ভুল। যদি বলেন হি এম আ পুলিশ, সে হয় একজন পুলিশ, ভুল। হি আর আ পুলিশ, ভুল। ইজ বসাতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপর তারপর দেখেন, আর আ ইউ ইউ উই দে এরপরে কি স্যার একটা বসে? কথা। আর বসে, হ্যাঁ বলেন। জি স্যার, বলুন। এই মানে কিছু বাক্য আছে তো আমরা উচ্চারণ করতে পারি না, কিছু বাক্য বাক্য আছে হুম বা উচ্চারণ বুঝি না, তাহলে এগুলো কি করা? আচ্ছা আচ্ছা, এই যে এগুলো এখানে তো বাক্য বড় আছে, বড় শব্দ। এখানে বাক্য আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করব, আমি উচ্চারণগুলো ইনশাল্লাহ কালকে আবার শীটটা পিডিএফটাকে আরেকটু করে উচ্চারণগুলো সাথে লিখে দিব। এবং একটা কাজ করে দিব, না আমি সমস্যা নেই, ভয়েসের মাধ্যমে আমি বাক্যগুলো বলে দিব ইনশাল্লাহ গ্রুপের মধ্যে, আপনারা শুনে নেবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, জাজাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। হ্যাঁ, তারপর দেখুন, ইউ ইউ আজকে ক্লাসটা একটু লং হতে পারে, আর একটু সময় হবে ইনশাল্লাহ, আপনারা একটু ধৈর্য ধারণ করুন, কারণ আমি চেষ্টা করবো ক্লাসটা শেষ করতে, কারণ আজকে ক্লাসটা শেষ করলে অনেক কিছু শিখতে পারবেন। তারপর দেখুন, ইউ উই দের পরে কি বসে? আর হয়। ঠিক আছে, এখন আমরা এটার ব্যবহারটা শিখি। দেখুন, ইউ অর্থ ইউ অর্থ তুমি এবং তোমরা দুইটাই কিন্তু হয়, আপনারা জানেন। তুমি যদি বলি তুমি, তখন কি হবে? সিঙ্গুলার বা ওয়াহেদ, মানে এক বচন হবে, তুমি হও। আর যদি বলি তোমরা হও, তখন কি হবে? প্লোরাল বা বহুবচন হবে। তো যখন ওয়াহেদ, মানে আরবিতে এটাকে ওয়াহেদ বলে, বা বাংলায় বলে আপনার এক বচন বা সিঙ্গুলার, ইংলিশে সিঙ্গুলার বলে। যদি সিঙ্গুলার হয় তখন কিন্তু কি করতে হবে? ইউ আর এর পরে আ দিতে হবে, আর স্টুডেন্ট বা, যেমন আমি যদি বলি তুমি হও একজন ছাত্র, তাহলে কি হবে? আ স্টুডেন্ট। এখন তুমি হও, ইউ আর অর্থ কি? তুমি হও। তুমি হও একজন শিক্ষক, ইউ আর আ টিচার। তুমি হও একজন ডাক্তার, ইউ আর আ ডক্টর। তুমি হও একজন বিজ্ঞানী, ইউ আর আ সায়েন্টিস্ট। তুমি হও একজন আইনজীবী, ইউ আর আ লয়ার। তুমি হও একজন ইলেকট্রিশিয়ান, ইউ আর অ্যান ইলেকট্রিশিয়ান। দেখেন এখানে এন আসছে কেন? ইলেকট্রিশিয়ান এর প্রথম অক্ষর ই, আর এটা হচ্ছে ভাওয়েল। আর আমরা জানি ভাওয়েল যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে এর পূর্বে এন বসে। আর আমরা জানি এ অর্থ অ্যাক্টিভ একজন, এন অর্থ অ্যাক্টিভ একজন, অর্থ কিন্তু একই, কিন্তু এনটা বসবে ভাওয়েলের শুরুতে, এই জন্য হবে ইউ আর অ্যান ইলেকট্রিশিয়ান। তুমি একজন ইঞ্জিনিয়ার যদি বলতে চাই তাহলে হবে ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, এরকম ভাবে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গুলার বা এক বচন। আবার যদি ইউ দিয়ে বহু বচন বোঝাতে চাই, তখন কি হবে? তোমরা হও, তখন হবে
ইউ আর স্টুডেন্টস, তোমরা হও ছাত্র, তোমরা ছাত্র বহুবচন। ইউ আর স্টুডেন্টস, এই যে এখানে এস বসিয়েছি বহুবচন। তোমরা হও শিক্ষক, ইউ আর টিচার্স। তোমরা হও ডাক্তার, ইউ আর ডক্টরস। তোমরা হও পুলিশ, তোমরা হও পুলিশ, ইউ আর পুলিশ। আমরা এখানে পুলিশ এর পরে এস দিই না, কারণ পুলিশ এই শব্দটা এমনি, মানে এই শব্দটা হচ্ছে আপনার বহুবচন বোঝায়। কারণ পুলিশ দ্বারা আমরা যখন পুলিশ বলি তখন একজন বোঝায় না, পুলিশ একটা একটা জাতি, মানে পুরো একটা ইয়াকে বোঝায়, একটা টিমকে বোঝায়। এই জন্য পুলিশই হবে আর কি, এস বসাতে হবে না, এইভাবে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর যদি বলতে চাই আমরা হই, আমরা হই, তাহলে উই অর্থ হচ্ছে কি আমরা, আর উই এর পরে অবশ্যই কি বসাতে হবে, আর বসাতে হবে। তাহলে উই আর, আমরা হই। আমরা কি হই? আমরা হই শ্রমিক। শ্রমিক ইংলিশ কি? ওয়ার্কার। ওয়ার্কার অর্থ কি? শ্রমিক। তাহলে উই আর ওয়ার্কার্স, আমরা হই শ্রমিক। আমরা হই পাইলট, উই আর পাইলটস, পাইলটস। আমরা হই কৃষক, আমরা কৃষক। তাহলে কি হবে? উই আর ফার্মার্স, ফার্মার্স, এস যুক্ত করতে হবে, ফার্মার্স, উই আর ফার্মার্স। তারপর যদি বলি তারা হয়, তারা হয়, তারা হয়, তাহলে কি হবে? দে আর, দে আর অর্থ কি? তারা হয়, দে এর পর আর বসাতে হবে। দে আর, তারা হয় বিজ্ঞানী। দে আর সায়েন্টিস্টস, সায়েন্টিস্টস, এই যে এস বসিয়েছি। তারা হয় আইনজীবী, দে আর লয়ার্স। তারা হয় ইলেকট্রিশিয়ান, দে আর ইলেকট্রিশিয়ানস। তারা হয় মুসলিম, দে আর মুসলিমস। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন এইটুকু শুধু মনে রাখবেন, তাহলে বাকিটুকু আপনারা পারবেন। আয়ের পরে এম হবে, এম হয় হি, শি, রহিম, করিমের পরে ইজ হয়, ইউ, উই, দে এর পরে আর হয়। এইটুকু যদি মনে থাকে আপনাদের ব্রেনে, যদি মানে ঢুকিয়ে নিতে পারেন, তাহলে আশা করছি এই ধরনের বাক্যে আর কখনো কোনো ভুল হবে না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপর দেখুন, আমরা আরেকটু জিনিস শিখি। তারপর মালিকানা বুঝাই এমন সর্বনাম আমরা শিখবো, যেটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলা বলা হয়। মালিকানা বুঝাই, মালিকানা বুঝাতে, যেমন আমার বই, আমার কলম, তোমার, তোমার স্কুল, তাদের, তাদের বাড়ি, আমাদের দেশ, আমাদের ধর্ম। ঠিক আছে, এই যে এগুলো মানে মালিকানা বোঝানোর জন্য, আমার, তোমার, তোমাদের, এগুলো বোঝানোর জন্য কি ব্যবহৃত হয়? এগুলো বোঝানোর জন্য এই যে এই সর্বনামগুলো ব্যবহৃত হয়, যেটাকে প্রোনাউন বলা হয়, প্রোনাউন বলা হয়। আর এই যে, এটা তো আমি একটু আগে চার্ট একটা লিস্ট দিয়েছি, ওই লিস্টটা যদি মুখস্থ করে নেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ জানা, মানে এগুলো পারবেন। আমার, আমার এটাকে ইংলিশে কি বলে? মাই, মাই অর্থ কি? আমার। এখন যদি বলতেছে আমার বই, তাহলে কি বলবো? সরাসরি বলে ফেলবো মাই বুক, মাই বুক অর্থ কি? আমার বই। আমার কলম, মাই ফ্যান। আমার টুপি, মাই ক্যাপ। আমার টেবিল, মাই টেবল, এরকম ভাবে। তারপর যদি তোমার, ইউর, ইউর অর্থ কি? তোমার, তোমাদের। তোমার স্কুল বা তোমাদের স্কুল, ইউর স্কুল, ইউর স্কুল বা, ঠিক আছে। আমাদের, আমাদের অর্থ কি? আওয়ার, আওয়ার অর্থ আমাদের। আমাদের মাদ্রাসা, আওয়ার মাদ্রাসা। আমাদের স্কুল, আওয়ার স্কুল। আমাদের বাড়ি, আওয়ার হোম। আমাদের দেশ, আওয়ার কান্ট্রি, এভাবে হবে। তারপর তার, তার যদি বলতে চাই, তার মালিকানা দিন, তাহলে তার, তার তার ইংলিশটা কি? হিজ, পুরুষের জন্য হিজ। তাহলে হিজ কার, তার গাড়ি। হিজ ফ্যান, তার কলম। আবার হার, হার অর্থ হচ্ছে কি? তার, মহিলার জন্য, মহিলাবাচক। হার হাউস, তার বাড়ি। হার ফ্যান, তার কলম। হার কম্পিউটার, তার কম্পিউটার, এভাবে হবে। তারপর হচ্ছে ইটস, ইটস অর্থ কি? ইহার, এটার বা ইহার। ইটস ফুড, ইহার খাবার বা এটার খাবার। তারপর তাদের, তাদের ইংলিশটা কি? দেয়ার, দেয়ার অর্থ কি? তাদের, দেয়ার অর্থ হচ্ছে তাদের। এখন যদি বলতে চাই তাদের বিড়াল, দেয়ার ক্যাট। ঠিক আছে। তাদের বই, দেয়ার বুক। তাদের হাউস, তাদের বাড়ি, দেয়ার হাউস। তাদের দেশ, দেয়ার কান্ট্রি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে কি করবেন? মাই, ইউর, আওয়ার, ইজ, এগুলো মনে থাকলে শুধুমাত্র যে জিনিসটা মালিকানা বোঝাতে চাচ্ছেন, যে জিনিসটা যার, শুধু সেই শব্দের সাথে শুরুতে বসিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা এগুলো দিয়ে বাক্য বানাই, একটু বাক্য শিখি। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর ব্যবহার তো আশা করছি জানেন, আমি বলেছিলাম, কিছু না কিছু মনে আছে ইনশাল্লাহ। দিস, দ্যাট কাছের এবং দূরে বোঝাতে, একটি বোঝাতে। আর দিস, দোজ, দিস কাছের অনেকগুলো, এগুলো। দোজ ওইগুলো, দূরের অনেকগুলো বোঝাতে। এখন এগুলো দিয়ে আমরা এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, মানে মালিকানা বোঝাই, এই ধরনের বাক্যগুলো আমরা শিখবো। দেখুন কিভাবে। আমি যদি বলতে চাই এটা, এটা হচ্ছে আমার বই, ঠিক আছে, এটা আমার বই, এটা আমার বই, তাহলে ইহা হয় বা এটা হয় আমার বই। তাহলে আমি কি বলবো? কাছের হলে দিস ইজ, ইহা হয় বা এটা হয় দিস ইজ। দিস এর পর ইজ বলবো, দিস ইজ ব্যবহার করতে হবে। দিস ইজ, ইহা হয় কি হয়? কার বই? আমার বই। তাহলে কি হবে? মাই বুক, দিস ইজ মাই বুক, ইহা হয় আমার বই। ইহা হয় আমার কলম, দিস ইজ মাই ফ্যান, ইহা হয় আমার টেবিল।
দিস ইজ মাই টেবল, ঠিক আছে, এভাবে হবে। তারপর ওটা ওটা তোমার কলম, ওটা বা উহা তোমার কলম, বা উহা হয় বা ওটা হয় তোমার কলম, তাহলে কি হবে? ওটার জন্য ইংলিশটা কি? দ্যাট। আর দ্যাটের পর একটা কি বসাতে হবে? ইজ। দ্যাট ইজ, ওটা হয় উহা হয় কার কলম? তোমার। ইউর ফ্যান, দ্যাট ইজ ইউর ফ্যান, ঠিক আছে। তারপর এইগুলো আমাদের বিড়াল, এইগুলো। এখন এইগুলোর জন্য ইংলিশটা কি? দিস। দিস অর্থ কি? এইগুলো। আর দিসের পরে একটা কি বসাতে হবে? আর বসাতে হবে, আমরা জানি, কারণ দিস আর ছাড়া চলতেই পারে না। তাহলে দিস আর এইগুলো হয় কি হয়? আমাদের বিড়াল। আমাদের বিড়াল, একটা বিড়াল না, অনেকগুলো, এখানে অনেকগুলো, তাহলে কি হবে? ক্যাটস হবে, এস যুক্ত করতে হবে। তাহলে দিস আর ক্যাটস, দিস আর ক্যাটস, এইগুলো আমাদের বিড়াল, এইগুলো হয় আমাদের বিড়াল। যদি বলি এইগুলো তোমার বিড়াল, তাহলে হবে দিস আর ইউর ক্যাটস, এরকম হবে। এইগুলো আমার বিড়াল, দিস আর মাই ক্যাটস, এরকম ভাবে হবে। তারপর ওইগুলো ওইগুলো তার তার চেয়ার, একজন পুরুষ বোঝাতেছে, তার চেয়ার, ওইগুলো হচ্ছে তার চেয়ার, অনেকগুলো চেয়ার, তাহলে কি হবে? দোজ আর, ওইগুলো হয় বা ওইগুলো কার চেয়ার? তার চেয়ার, হিজ চেয়ার্স, হিজ চেয়ার্স, হিজ চেয়ার্স, এস হবে, কারণ যেহেতু বহু বচন বোঝাচ্ছে বা প্লোরাল বোঝাচ্ছে, অনেকগুলো, এই জন্য এস বসাতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর মাই, ইউর, আওয়ার, হিজ, হার, এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলো দিয়ে, দুঃখিত আমাদের মানে কারেন্টটা চলে গেছে, সমস্যা নেই, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখা যাচ্ছে ডিসপ্লেটা? জি জি স্যার। দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, জি, কারেন্ট চলে এসেছে, যাই হোক। তারপর আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। তারপর সবশেষে আরেকটা মজা জিনিস শিখাবো, খুব শেষে, একটু পরে আসতেছে, অনেক মজা পাবেন ওটা যদি শিখতে পারেন। দেখেন, তারপর এখন যদি বলতে চাই যে আমার গাড়ি, এখন আমার বই বা আমার গাড়ি, এই ধরনের বাক্য তো, এই ধরনের শব্দ তো বলতে পারবেন। আমার বই, মাই বুক, ঠিক আছে, মাই বুক, এটা দেখা যাচ্ছে না, এই যে বই, মাই বুক, আমার বই। আমার কলম, মাই ফ্যান। এখন যদি বলতেছে আমার গাড়ি, আমার মাই কার, এখন বলতেছে আমার গাড়ি সুন্দর, আমার গাড়িটি সুন্দর, তখন বাক্যটা কি বলতে হবে? মাই কার ইজ বিউটিফুল। মাই কার, এরপরে ইজ বসাতে হবে, মাই কার ইজ বিউটিফুল, আমার গাড়ি সুন্দর। আচ্ছা, তোমার বাড়ি নতুন, ইউর হাউস অর্থ কি? তোমার বাড়ি, ইউর হাউস, তোমার বাড়িটি কেমন? নতুন, ইউর হাউস ইজ নিউ, নিউ অর্থ কি? নতুন, ইউর হাউস ইজ নিউ। তারপর আমাদের দেশ, আমাদের দেশটি বড়, তাহলে কি হবে? আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ কেমন? বড়। ইজ বিগ, এখানে ইজ বসাতে হবে, কারণ আমাদের দেশ হয় বড়। ইজ ছাড়া কিন্তু বাক্য হবে না। ইজ কেন বসাচ্ছি? কারণ হচ্ছে আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, আমার, তারপর ইউর হাউস, তোমার বাড়ি, এগুলো কিন্তু সব সিঙ্গুলার বা ওয়াহিদ, মানে এক বচন। এই জন্য এগুলোর পরে ইজ আসতেছে। যদি বহু বচন হতো, ঠিক আছে, যদি বহু বচন হতো তখন কিন্তু আর আসতো, ঠিক আছে, আর আসতো। এই যে ডিসপ্লেতে দাগ দিয়েছেন, একটু মুছে দেন। হাই হাই, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, মুছে দিয়েছি। হ্যাঁ, দেখুন, তাহলে আমাদের দেশ, আওয়ার কান্ট্রি ইজ বিগ। তারপর তার বই, হিজ বুক, তার বইটি আকর্ষণীয়, কি হবে? হিজ বুক ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, এটা ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং, আকর্ষণীয় বা চমৎকার, ঠিক আছে, আকর্ষণীয় বা চমৎকার। তারপর দেখুন, তার ব্যাগ। আচ্ছা, আমি বারবার মুছতেছি, আপনারা ডিসপ্লেতে আঁকছেন কেন? কি হলো? বুঝলাম না, সময় তো আপনাদের নষ্ট হচ্ছে। প্লিজ কেউ ডিসপ্লেতে আঁক দিবেন না, প্লিজ। দেখুন দেখুন, ক্লাস শেষ পর্যায়ে। তারপর হচ্ছে তাদের বাগান, তাদের বাগান কি হবে? দেয়ার গার্ডেন, দেয়ার গার্ডেন, গার্ডেন অর্থ কি? বাগান, তাদের বাগান, এবং তাদের বাগানটি কেমন? সবুজ, তাহলে কি হবে? দেয়ার গার্ডেন ইজ গ্রিন, গ্রিন, গ্রিন অর্থ হচ্ছে সবুজ, গ্রিন, ঠিক আছে। এইভাবে বাক্য বানাতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমি আজকে ক্লাসে যে শব্দগুলো এখানে আমরা পড়েছি, সবগুলো শব্দের লিস্ট আমি উচ্চারণ সহ দিয়েছি এখানে, আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো থেকে পড়ে নিতে পারবেন। আর আশা করছি এখানে যে শব্দগুলো দেওয়া হচ্ছে, সবগুলো শব্দ আপনাদের পরিচিত, কমন শব্দ, এগুলো আপনারা জানেন, একটু প্র্যাকটিস করে নিলে হবে। আর উচ্চারণগুলো শিখতে হবে, কিন্তু উচ্চারণগুলো একদম ব্রিটিশ আমেরিকানদের মতো করতে হবে, ঠিক আছে, সঠিক উচ্চারণটা শিখবেন। আচ্ছা, সর্বশেষ আমি আপনাদেরকে একটা জিনিস শেখাবো, মজার জিনিস, খুবই মজার। এটা যদি শিখতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ, আশা করছি আজকে থেকে ইংলিশে কথা বলা শুরু করে দিতে পারবেন। দেখুন,
ইংরেজি শব্দে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি ক্রিয়াবাচক বাক্য বা 10টি ভার্ব, ঠিক আছে, ভার্বের উদাহরণ দিব। 10টি ভার্ব। ভার্ব তো বুঝেন, ভার্ব মানে কি? ক্রিয়া, কাল বোঝাতে, যেমন আমি যাই, আমি খাই, আমি করি, আমি লিখি, এগুলো হচ্ছে ভার্ব, ঠিক আছে। তো এইগুলো আমরা কিভাবে বলবো ইংরেজি বাক্যে? ইংরেজিতে কিভাবে বলবো? গ্রামার ছাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, শুধুমাত্র এই দশটা বাক্য আপনারা মনে রাখবেন। শুধু মানে মনে রাখবেন বলতে কি, মুখস্থ করে ফেলবেন, বাচ্চাদের মতো করে মুখস্থ করে ফেলবেন। তাহলে কি হবে? আপনি এই ধরনের হাজার হাজার লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন। দেখুন, আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। গো অর্থ কি? গো অর্থ হচ্ছে যাওয়া, ঠিক আছে, এটা তো সবাই জানে। গো অর্থ যাওয়া, আই গো, আমি যাই। এখন দেখুন, আমি যে এখানে 10টা বাক্য দিয়েছি, কিভাবে শিখবেন? আই গো, আই গো অর্থ হচ্ছে আমি যাই, আই গো, আমি যাই। আই ক্যান গো, আমি যেতে পারি, আই আই গো, আমি যাই। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কুড গো, আমি যেতে পারতাম। ক্যান মানে হচ্ছে পারি, মানে বর্তমান বোঝাতে, আর কুড মানে হচ্ছে পারতাম, অতীত বোঝাতে। তাহলে আই ক্যান গো, আমি যেতে পারি। আই কুড গো, আমি যেতে পারতাম, মানে অতীতে পারতাম। তারপর হচ্ছে আই উড গো, আই উড, এটা হচ্ছে কুড, এটা হচ্ছে উড। আই উড গো, আমি যেতাম, মানে অতীতকালে আমি যেতাম, আমি আগে যেতাম, এখন যাই না, আমি আগে যেতাম। আই উড গো, আমি যেতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। তারপর হচ্ছে আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। শুড তো হচ্ছে উচিত, ঠিক আছে। তারপর হচ্ছে আই উইল গো, আমি যাব। আই উইল গো, আমি যাব। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো, হ্যাভ টু মানে হচ্ছে যেতে, কোনো কিছু করতে হবে। তাহলে তাহলে হবে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আমার যাওয়া প্রয়োজন, আমরা বলি না আমার যাওয়া প্রয়োজন, আমার খাওয়া প্রয়োজন, এটা কিভাবে কিভাবে বলবেন? আই নিড টু গো, আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আমি অবশ্যই যাব, আমি অবশ্যই যাব। আই মাস্ট গো, আই মাস্ট গো, মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই। আমার যেতে ইচ্ছে হয়, আই উইশ টু গো, আমার যেতে ইচ্ছে হয়। তাহলে এই যে বাক্যগুলো, আই গো, আমি যাই। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কুড গো, আমি যেতে পারতাম। আই উড গো, আমি যেতাম। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই উইল গো, আমি যাব। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই উইশ টু গো, আমার যেতে ইচ্ছে হয় বা আমার যেতে ইচ্ছে করছে। এই যে এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, প্রতিদিনই ব্যবহার করি। যে ভাই আমি যাব, আমি খাবো, আমি করব, আমি লিখবো। আমি যেতে পারি, আমি খেতে পারি, আমি লিখতে পারি, আমি ঘুমাতে পারি। আমি যেতে পারতাম, আমি খেতে পারতাম, আমি ঘুমাতে পারতাম। আমি রান্না করতে পারতাম। আমি যেতাম, আমি খেতাম, ঠিক আছে। আমার খাওয়া প্রয়োজন, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আমি অবশ্যই ইংরেজি শিখবো। আমার ইংরেজি শিখতে ইচ্ছে হয়, আমার খেতে ইচ্ছে হয়, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে হয়, আমার চকলেট খেতে ইচ্ছে হয়, আমার কাজ করতে ইচ্ছে হয়, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে হয়। এই যে এই বাক্যগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা প্রতিদিন কথার মধ্যে ব্যবহার করি। তা আপনারা কি করবেন? একটু কষ্ট করে শুধুমাত্র ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে 10টি বাক্য আছে না, এই 10টি বাক্য আপনারা একটু কষ্ট করে শিখে নেবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট করে যদি শিখে নিতে পারেন ইনশাআল্লাহ, তারপরে কি করবেন? আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে আমি এবার দেখাই, দেখুন। ক্লাস শেষ হয়ে যাবে কিন্তু। ইংরেজি ভাষায় সবচেয়ে ব্যবহৃত গুরুত্বপূর্ণ 50টি ভার্ব আমি দিয়েছি, সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই ভার্বগুলো ছাড়া আপনারা কখনো ইংলিশে কথা বলতে পারবেন না। এই যে গো মানে হচ্ছে যাওয়া, খাম মানে হচ্ছে আসা, ইট মানে হচ্ছে খাওয়া, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, রিড মানে হচ্ছে পড়া, রাইট লেখা, স্পিক কথা বলা, লিসেন শোনা বা শ্রবণ করা, সি অর্থ হচ্ছে দেখা, লুক তাকানো, ডু করা, মেক বানানো, টেক নেওয়া। আমি বলে দিচ্ছি উচ্চারণগুলো আপনারা যাতে পরে মানে শুনে শুনে শিখে নিতে পারেন। টেক অর্থ হচ্ছে নেওয়া বা লওয়া, গিভ অর্থ দেওয়া, ওয়াক অর্থ হাঁটা, রান অর্থ দৌড়ানো, স্লিপ অর্থ ঘুমানো, ওয়েক আপ অর্থ হচ্ছে জাগা, ঘুম থেকে জাগা, সিট বসা, স্ট্যান্ড দাঁড়ানো, ওপেন অর্থ হচ্ছে খোলা, ওপেন, ক্লোজ বন্ধ করা, প্লে খেলা, প্লে, ওয়ার্ক ওয়ার্ক অর্থ কাজ করা, স্টাডি স্টাডি অধ্যয়ন করা বা পড়াশোনা করা, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্সার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, লাভ ভালোবাসা, স্মাইল হাসা, ক্রাই ক্রাই না কিন্তু ক্রাই কাদা, সিং গান গাওয়া, ড্যান্স নাচা, ওয়েট অপেক্ষা করা, কল কল না কিন্তু কল, এটা হচ্ছে কল, খয়ের মতো কল ফোন করা, টক টক অর্থ কি কথা বলা, টক আই ওয়ান্ট টু টক টু ইউ, আই ওয়ান্ট টু টক, আই ওয়ান্ট টু টক আমি কথা বলতে চাই। টক টক অর্থ কি কথা বলা,
শো, শো তো কি দেখানো, কোনো কিছু দেখানো, শো। ইউজ, ব্যবহার করা। নিড, প্রয়োজন হওয়া, নিড অর্থ প্রয়োজন করা, প্রয়োজন হওয়া, কোনো কিছু প্রয়োজন। ওয়ান্ট অর্থ কি চাওয়া, কোনো কিছু চাওয়া আর কি। ফরগেট অর্থ ভুলে যাওয়া। রিমেম্বার অর্থ মনে রাখা, স্মরণ রাখা, রিমেম্বার। বাই অর্থ হচ্ছে কেনা। সেল অর্থ বেচা, বিক্রি করা। ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করা, এটা হচ্ছে ক্লিন, ঠিক আছে, উচ্চারণটা হচ্ছে ক্লিন। তারপর ওয়াশ অর্থ হচ্ছে ধোয়া, মানে ধৌত করা। কুক রান্না করা, কুকিং। উচ্চারণটা হচ্ছে কুক, রান্না করা। বিল্ড, নির্মাণ করা, বিল্ডিং মানে বিল্ড। তারপর হচ্ছে খাট অর্থ হচ্ছে কাটা, খাট মানে কাঠ বলি না, কাঠ না, এটা হচ্ছে খাট। ব্রেক অর্থ হচ্ছে ভাঙা। এই যে এখানে 50টা শব্দ দিয়েছি, ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 50টা শব্দ সবার আগে আমাদেরকে মুখস্থ করতে হবে, আস্তে আস্তে শিখতে হবে, শিখতে হবে, প্রতিদিন 5টা 10টা করে। তো এই যে এখান থেকে দেখুন, আমরা একটা শব্দ নেই, এখান থেকে কি করি, একটা শব্দ নেই, দেখুন ঠক, এখান থেকে একটা শব্দ নিই আমরা, ঠক অর্থ কি কথা বলা, ঠক অর্থ কথা বলা। এবার দেখুন এই ঠক দিয়ে আমরা এই 10টা বাক্য প্র্যাকটিস করি। আই টক, আমি কথা বলি। আই ক্যান টক, আমি কথা বলতে পারি। আই কুড টক, আমি কথা বলতে পারতাম। আই উড টক, আমি কথা বলতাম। আই শুড টক, আমার কথা বলা উচিত। আই উইল টক, আমি কথা বলবো। আই হ্যাভ টু টক, আমাকে কথা বলতে হবে। আই নিড টু টক, আমার কথা বলা প্রয়োজন। আই মাস্ট টক, আমি অবশ্যই কথা বলবো। আই উইশ টু টক, আমার কথা বলতে ইচ্ছে হয়। ঠিক আছে, তারপর দেখুন ইট অর্থ কি খাওয়া। এখন আমরা গোয়ের জায়গায় ইট বসিয়ে দিই। আই ইট, আমি খাই। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই উড ইট, আমি খেতাম। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই উইল ইট, আমি খাবো। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, দেখেন আমাকে যেতে হবে, এখানে কি হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই নিড টু ইট, আমার খাওয়া প্রয়োজন। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই উইশ টু ইট, আমার খেতে ইচ্ছে হয়। তারপর লাস্ট আরেকটা শব্দ দিয়ে দেখাই, লাস্ট দেখেন, স্লিপ অর্থ কি ঘুমানো। এবার এটা দিয়ে আমরা প্র্যাকটিস করি। আই স্লিপ, আমি ঘুমাই। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই কুড স্লিপ, আমি ঘুমাতে পারতাম। আই উড স্লিপ, আমি ঘুমাতাম। আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। আই নিড টু স্লিপ, আমার ঘুমানো প্রয়োজন। আই মাস্ট স্লিপ, আমি অবশ্যই ঘুমাবো। আই উইশ টু স্লিপ, আমার ঘুমাতে ইচ্ছে হয়। ঠিক আছে, এইভাবে কি করবেন আপনারা, এই যে ভার্বগুলো শিখে এই ভার্বগুলো দিয়ে এই বাক্যগুলো প্র্যাকটিস করবেন। আপনারা শুধুমাত্র আই গো, যে এইভাবে 4টা মুখস্থ রাখলে তারপরে কি পরবর্তীতে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কি হবে, প্র্যাকটিস করলে আপনাদের এগুলো দিয়ে যখন বারবার প্র্যাকটিস করতে থাকবেন, তখন আপনার মুখের জড়তা কেটে যাবে। ঠিক আছে, আপনি কনফিডেন্সলি কথা বলতে পারবেন, আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে। অনেকে আছে যে ইংলিশ পারে, ইংলিশ মাথায় আসে কিন্তু মুখে আসে না, বুকে আসে তো মুখে আসে না, বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। ঠিক আছে, এই জিনিসটা দূর হয়ে যাবে আপনি যখন প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করতে হবে। যাই হোক, তাহলে আজকে ক্লাসে আমরা কি শিখলাম আমি আবার এক নজরে দেখিয়ে দিই, একটু স্মরণ করে দিচ্ছি। আজকে ক্লাসে আমরা শিখলাম ইংরেজি লেটার, বর্ণমালা 26টির মধ্যে মাত্র 9টি লেটার শিখতে পারলে আপনার ইংরেজি উচ্চারণ ঠিক হয়ে যাবে। এই 9টি কি, এই জে কে, এই জে কে, ও পি কিউ, ও পি কিউ, আর টি জেড, আর টি জেড, টেবল, ঠেলাগাড়ি। এবার প্র্যাকটিস করবেন। এই 9টা অক্ষর যদি শিখতে পারেন তাহলে আপনার উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে ভাওয়েল, কনসোনেন্ট, ইংরেজি লেটার 2 ধরনের। ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। কনসোনেন্ট 21টি। ঠিক আছে, বাকি 21টি, 5টি ছাড়া। তারপরে আমরা শিখলাম হচ্ছে কি, তারপরে কি শিখলাম, কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল লেটার থাকে, মানে 21টার মধ্যে কোনো একটা, তাহলে এর পূর্বে আ বসে। যেমন আ ফ্যান, আ বুক, এই যে বি টি, এগুলো হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট থাকে যদি কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট, তাহলে আ বসে। আর যদি কোনো শব্দের শুরুতে ভাওয়েল থাকে, অর্থাৎ এ ই আই ও ইউ এগুলো থাকে, তাহলে এন বসে, যেমন এন অ্যাপল, এন অরেঞ্জ, এগুলো। তারপর আমরা শিখলাম হচ্ছে ইংরেজি ভাষায় সবচেয়ে ব্যবহৃত 10টি শব্দ। এ একটি বা একজন, এন একটি বা একজন, দা টিটা খানাখানি, ইজ হয়, আর হয়, দিস এই ইহা এটা, দ্যাট ওই উহা ওঠা, দিস এইগুলো, দোস ওইগুলো, হোয়াট কি। এই 10টা শব্দ সবাইকে মুখস্থ রাখতে হবে। এবং এই 10টা শব্দের ব্যবহার যদি শিখেন তাহলে আপনাদের ইংলিশ কত পার্সেন্ট, 30% হয়ে যাবে। আমি দেখিয়েছিলাম, এগুলোর ব্যবহার শিখেছি। দিস দ্যাট এর পরে সবসময় ইজ বসে, সারা জীবন মনে রাখতে হবে। দিস ইজ, দ্যাট ইজ, যেমন দিস ইজ আ ফ্যান। তারপর তারপর ব্যবহার শিখলাম কি,
দিস দোজ, দিস এবং দোজ, দিস এবং দোজের পরে কি বসে? দিস এবং দোজের পরে আর বসে, সারা জীবন মনে রাখতে হবে। দিস আর, দোজ আর। যেমন দিস আর ফ্যান্স, দোজ আর ফ্যান্স, এরকম ভাবে হবে। এগুলো কলম, ওইগুলো কলম, দিস আর বুকস, এগুলো বই, এইভাবে হবে। তারপরে আমরা শিখলাম কি ইংলিশ পার্সোনাল প্রোনাউন্স, আই, আমি, মাই, আমার, মি, আমাকে, ঠিক আছে? এগুলো, এই পার্সোনাল প্রোনাউন গুলো চার্ট আমি দিয়েছি, আপনারা আস্তে আস্তে শিখে নেবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা শিখলাম যে কোনটার পরে কি বসে, কোনটার পরে কি বসে, এই জিনিসটা আমরা শিখলাম। যেমন আয়ের পরে সবসময় কি বসে? এম বসে, আয়ের পরে এম। হি, সি, রহিম, করিমের পরে সবসময় কি বসে? ইজ বসে, সারা জীবন মনে রাখতে হবে। হি, সি, রহিম, করিমের পরে ইজ, ইজ বসে। তারপর হচ্ছে আপনার, তারপর ইউ, উই, দের পরে আর বসে, ইউ আর, উই আর, দে আর, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা শিখলাম, ব্যবহারগুলো শিখলাম। তারপরে আমরা কি শিখলাম? মালিকানা বোঝানোর জন্য সর্বনাম পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই মানে আমার, মাই বুক আমার বই, মাই ফ্যান, ইউর বুক, ইউর স্কুল, এগুলো, ঠিক আছে? এগুলো দিয়ে বাক্য শিখলাম। তারপরে সর্বশেষ আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ইংরেজি ভাষায় ব্যবহৃত সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, প্রতিদিন আমরা ব্যবহার করি কথায় কথায়, সেগুলো হচ্ছে এরকম 10টি বাক্য আমরা শিখলাম। যে 10টি বাক্য শিখলে আপনি হাজার হাজার কোটি কোটি বাক্য বানাতে পারবেন। সেটা কি? আই গো, আমি যাই, আই ক্যান গো, আমি যেতে পারি, আই কুড গো, আমি যেতে পারতাম, আই উড গো, আমি যেতাম, আই শুড গো, আমার যাওয়া উচিত, আই উইল গো, আমি যাব, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, আই উইশ টু গো, এখানে কিন্তু আমি টু বলতেছি, টু টু, আই উইশ টু গো, এরকম ভাবে, ঠিক আছে? এইভাবে নেটিভ স্পিকাররা বলে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্ত। আপনাদের অনেক লং মানে সময় নষ্ট করে ফেলেছি আমি, অনেক লং লং টাইম ক্লাস হয়ে গেছে, 11টার বেশি বেজে গেছে, অনেকে ঘুম আসছে। তো কারো কি কোনো প্রশ্ন আছে, কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এখন। পার্সন গুলো নিয়ে ভাই একটু বললে বেশি বেটার হতো। পার্সন নিয়ে? জি। আচ্ছা আচ্ছা, পার্সন নিয়ে। পার্সন হচ্ছে, আমি একটু আগে কিন্তু বলেছিলাম, পার্সনটা এখানে লেখা হয়নি। পার্সন হচ্ছে 3 ধরনের, 3 ধরনের। আচ্ছা, আমি ওই যে ওই টেবিল থেকে আমি দেখিয়ে দিচ্ছি একটু টেবিল আগে থেকে আমি। বললে বেশি বেটার। আচ্ছা, টেবিল থেকে আমি দেখাই তাহলে আপনাদেরকে। এই যে দেখুন, এখান থেকে পার্সন হচ্ছে 3 ধরনের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, ঠিক আছে? আমি, আমরা, আমি, আমরা যারা আছি, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, মানে ইউ, ঠিক আছে? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তুমি, তোমরা, মনে রাখবেন। তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে কি? থার্ড পার্সন হচ্ছে আপনার হি, সি, রহিম, করিম, দে, মানে সে, তিনি, তারা, রহিম, করিম, মানে এক বচন বহু বচন বোঝানো, মানে কি বলবো, মানে সে, তারা বা তারা, এরকম ভাবে কোনো ব্যক্তি বস্তু এরকম। এটা হচ্ছে থার্ড পার্সন, এটা হচ্ছে পার্সন, ঠিক আছে? এটা হচ্ছে পার্সন। আশা করছি বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন আছে কারো? আপনারা যদি একটা বিষয়, আজকে কিন্তু ক্লাসটা 1 ঘন্টায় আপনারা মানে কল্পনা করতে পারবেন না যে আমরা কত কিছু শিখেছি। যদি একটু পরবর্তীতে ঠান্ডা মাথায় খেয়াল করেন তাহলে দেখবেন মোটামুটি মানে 5টা বা 7টা ক্লাসে যতটুকু শিখতেন এতটুকু আজকে ক্লাসে শেখা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যারা জেনারেলে পড়েছেন, বা আমি কিন্তু জেনারেলে পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, পাশাপাশি মাদ্রাসাও পড়েছি। তো এই এখন যতটুকু লেভেলে আপনারা এসেছেন আজকে ক্লাসটা করে, যে পরিমাণ মানে যেই লেভেলে আপনাদেরকে পৌঁছে দিয়েছি, যতটুকু আপনারা এখন বাক্য তৈরি করতে পারবেন, এইটুকু লেভেলে আসতে আপনার মোটামুটি কয়েক মাস সময় চলে যায় স্কুলগুলোতে। যে গ্রামার পড়ায়, গ্রামারে প্যাচ দিয়ে করতে করতে মানে এই লেভেলে আসতে আসতে কয়েক মাস সময় চলে যায়। সেখানে আমরা আমরা কিন্তু গ্রামারও অনেক কিছু শেখা হয়ে গেছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি শিখে গেছি। এখন কিন্তু আপনারা এগুলো যদি একটু প্র্যাকটিস করেন তাহলে এই ধরনের ইশারাবাচক শব্দ নিয়ে বাক্য বলতে পারবেন, বা আমি, তুমি, আমার, এই এই জাতীয় বাক্য বলতে পারবেন। তারপর হচ্ছে ভার্ব দিয়েও বাক্য বলতে পারেন, আমি যাই, আমি যেতাম, আমি যেতে পারি, আমার যাওয়া উচিত, এই ধরনের বাক্য বলতে পারবেন। দেখছেন একটা ক্লাসে আপনাদের কতটুকু শেখা হয়ে গেছে। তো পরবর্তী ক্লাসটাও এরকম হবে, প্রত্যেকটা ক্লাসে আমাদের এরকম মোটামুটি আমাদের 5টা ক্লাস পরে, 5টা ক্লাস করতে পারলে আপনাদের আশা করছি বেসিকটা শেষ হয়ে যাবে, বেসিকটা শেখা হয়ে যাবে 5টা ক্লাস পরে। তারপর থেকে ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলে যাব। মোটামুটি আপনারা যদি মানে কোর্সটা কন্টিনিউ করেন তাহলে আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি
10 থেকে 15টা ক্লাস যাওয়ার পরে আপনাদের মানে ইংলিশে কথা বলা শুরু করে দিবেন আপনারা, মানে মোটামুটি ভালো মানের, এখনই তো করতে পারবেন কিন্তু একটু ভালো মানের কথা বলা শুরু করে দিতে পারবেন। আর ফুল কোর্স যদি করেন তাহলে আপনার একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন ইনশাল্লাহ, যদি আমি যেভাবে বলি সেভাবে প্র্যাকটিস করেন, সেভাবে এগুলো করেন, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এবং ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টে একদম তাদের নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবেন। উচ্চারণগুলো, আপনার উচ্চারণ শুনে সব অবাক হয়ে যাবে। তো পরবর্তীতে যদি আপনি আইএলটিএস পরীক্ষা দেন, আইএলটিএস এক্সাম দেন, আশা করছি আপনি অনেক ভালো স্কোর করতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আমি আপনাদের আর সময় নষ্ট করব না। আর কারো কোনো প্রশ্ন আছে? নেই? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, স্যার, আজকে ক্লাসের রেকর্ডটা কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেওয়া জি জি দিবেন? জি, রেকর্ডটা অবশ্যই দিয়ে দিব ইনশাল্লাহ। রেকর্ড করা হয়েছে, তবে রেকর্ডটা মানে সেভ হতে মোটামুটি সময় লাগবে, তো হয়তো বা আজকে রাতে দিতে পারবো না, কালকে সকালে দিয়ে দেবো ইনশাল্লাহ, 10টার মধ্যে সকালবেলা দিয়ে দেবো ইনশাল্লাহ, স্যার গ্রুপে দিয়ে দেবো। আপনার স্যার হ্যাঁ। আপনার আপনার লেখা কি কোনো বই আছে মানে স্পোকেন ও ইংলিশের উপর? আচ্ছা আচ্ছা, আমার বই বলতে কি আগামী 3-4 মাসের মধ্যে একটা বই বের হচ্ছে এবং জি। বইটার বিষয় যদি বলি, আমার বইটা এরকম হবে, আমার বইয়ের প্রত্যেকটা ক্লাসের মানে লেসন আমি কি করব, বইয়ের সাথে কিউআর কোডের মাধ্যমে যুক্ত করে দিব। অর্থাৎ বইটা এমন হবে, বইটা কেউ যদি মানে সংগ্রহ করে তাহলে সে মোবাইলে কিউআর স্ক্যানের মাধ্যমে সে স্ক্যান করে প্রত্যেকটা ক্লাস করতে পারবে, মানে অর্থাৎ আমি ক্লাসগুলো করে বইয়ের সাথে যুক্ত করে দিব, এরকম ভাবে আমি করতেছি। এবং বইটা তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা এই যে এখানে পিডিএফটা যেরকম দেখেছেন না, বিভিন্ন ছবি দিয়ে, আমার বইটাও এরকম বিভিন্ন ছবি বিভিন্ন ইমোজির মাধ্যমে থাকবে আর কি। তো আশা করছি ভালো হবে আপনাদের, ইনশাল্লাহ পরবর্তীতে জানিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা যারা কোর্সে যুক্ত হচ্ছেন বা গ্রুপে যারা আছেন ইনশাল্লাহ আমি জানিয়ে দিব, সমস্যা নেই। তাহলে আমি আর আপনাদের সময় নষ্ট করবো না, এ পর্যন্ত থাকুক নাকি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাই, আমরা এই পিডিএফটা কি পাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি গ্রুপে দিয়ে দিব তো। গ্রুপে আমি এখনই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর ক্লাসটা কালকে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আর আমাদের আগামী ক্লাসটা ওকে মানে ভাইয়া। আমাদের পরবর্তী ক্লাসটা শনিবারে হবে। আমাদের ক্লাসটা হচ্ছে সপ্তাহে 3 দিন, শনিবার, সোমবার আর হচ্ছে বুধবার রাত 10টা থেকে হবে, এই টাইমই হবে, রাত 10টা থেকে 11টা পর্যন্ত। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। I hope that you have enjoyed this class, and inshallah if you keep practicing, if you join our class, one day you will be able to speak English confidently inshallah. Definitely your English will become so amazing, so good inshallah, by the grace of Almighty Allah. But you have to practice, you have to try, because practice makes a man perfect. Okay, আচ্ছা যাও, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্ত রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।